আমার রেহান অত্যন্ত মেধাবী একটা আদর্শবান ছেলে ছিল। সে ইসলামের নীতিতে বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার বিরুদ্ধে যে ব্লগাররা অবমাননাকর লেখা লিখত তাদের বিরুদ্ধে মূলত সে হেফাজতের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এবং এই যে আন্দোলন হয় আন্দোলনের শরিক হয়। এবং একজন মুসলমান ফ্যামিলির মেয়ে হিসাবে, মা হিসাবে আমি তো তাকে বারণ করতে পারি না, তুমি যেও না, তাই বারণ করি নাই। এবং সে খুব কি বলবো, আমার কাজে কথার বাইরে যে চলবে এরকম ছেলে ছিল না। আমি যদি চাইতাম যে তুমি যেও না, তাহলে সে যেত না। কিন্তু আমি চাইনি। আমার ছেলের যে আদর্শে বড় হচ্ছিল সেই আদর্শটাকে আমি সম্মান করেছি। তো যার জন্য ও গিয়েছে 6 জুন যে 5ই মে জুনে একটা হেফাজতের একটা সম্মেলন হয়েছিল। 6 এপ্রিলে সেখানেও কিন্তু সেখানেও সে আহত হয়ে বাসায় ফিরেছিল। তাকে প্রচণ্ডভাবে মারপিট করা হয় এবং জীবন নিয়ে সে ফিরে আসে। তারপর 5ই মে গেল, আমার সঙ্গে যোগাযোগ ছিল সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত আমার সঙ্গে ওর যোগাযোগ ছিল। তারপরে আর যোগাযোগ করতে পারি নাই। রাতে খবর পেলাম, রাত 10টায় খবর পেলাম ওর গুলি লাগছে। খুঁজতে গেলাম, আমাকে থেকে মতিঝিল ব্যাংক হসপিটাল থেকে কেউ একজন ফোন করে, আমি জানি না। যাই হোক, ওখানে যে পাই নাই। মেডিকেল কলেজে গিয়েছি, ঢাকা মেডিকেল কলেজেও পাই নাই। অনেক রাত হয়ে গেল খুঁজতে খুঁজতে। আমার সঙ্গে ওর বন্ধুদের আব্বু আম্মুরাও ছিল, আমরা সবাই মিলে খুঁজতেছিলাম, পেলাম না। তখন শুনলাম যে অ্যাকশানে যাবে, যৌথ বাহিনী অ্যাকশানে যাবে, আর বাইরে থাকা যাবে না। আমার শ্রদ্ধেয় ভাবিরা আমাকে বাসায় পৌঁছে দিল। পরদিন সকালে ফজরের পর আমি আমার মেয়ে সরাসরি মেডিকেল কলেজে যে আমার ছেলের লাশটা শনাক্ত করি মর্গে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ঢাকা মেডিকেলে 6 তারিখে। তো এটা খুব দুঃখজনক আমার জন্য এবং প্রত্যেকটা মায়ের জন্য। আমরা মায়েরা অনেক কষ্ট, অনেক সাধনা করে একটা ছেলেকে এই পর্যন্ত নিয়ে আসি। আমার ল্যাবরেটরি স্কুলের প্রত্যেকটা শিক্ষক জানে আমার পরিশ্রম, একা সংগ্রাম করেছি। আমার ছেলের বন্ধু বান্ধবরা জানে যে আমি আমার ছেলের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছি। কিন্তু আমার দেশ কি দিল আমাকে? রেহানের মতো একটা ছেলে হারিয়ে আমি পারিবারিকভাবে যেমন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, আমি একটা সম্পদ হারিয়েছি। আমি মনে করি দেশও তার অমূল্য একটা সম্পদ হারিয়েছে। দীর্ঘদিন তো হয়ে গেল, ছেলের বিচার পেলেন না। আমি মুখ খুলতে পারি না। আমার না সাহস পাই নাই তখন। না, যাই নাই, কারণ আমার ছেলের লাশটা কোনো রকমে নওগাঁ পর্যন্ত পৌঁছে আমাকে চাপ দেওয়া হয়েছিল তাড়াতাড়ি দাফন করে ফেলেন। এটা প্রশাসন থেকে, পুলিশের গুলি ছিল। আমার ছেলেকে দাফন করে আমি ফিরে আসি। পরে আমাকে থানা থেকে আমাকে জেরা করা হয়, থানা থেকে ফোন করে যে আমার ছেলে কোনো রাজনৈতিক আদর্শে ছিল কি না। বিশ্বাস হচ্ছে আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিল না। ও মূলত একজন ধর্মভীরু মুসলমান ছিল এবং বয়সের সাথে সাথে সেটা পরিপক্ক হতে চলছিল। আমি যেটা প্রতিটা সময় টের পাচ্ছিলাম, ওর পরিবর্তনটা পরিবর্তনটা হচ্ছে, এটা আমি বাসায় বুঝতে পারতাম ওর কথাবার্তায়। ও এমনি খুব নরম স্বভাবের ছেলে, খুব মিশুক। ও যখন বাড়িতে আসতো কাজ শেষে, তো ওর ক্লাস শেষে আমরা সবাই ওর আসার অপেক্ষায় থাকতাম যে ও আসবে, ও আমাদের সঙ্গে গল্প করবে, ওর বুয়েট, ওর আরও ওর যা যা কাজ, ওর বন্ধু বান্ধবদের বিষয়, আমরা ধর্মীয় কিছু বিষয় হাদিস নিয়ে আলোচনা করবে। আমাদের দিনগুলো ঠিক এভাবেই পার হচ্ছিল। 23 বছর ছিল। ও পড়তো থার্ড ইয়ার শেষ করেছিল। আমার ছেলেটা ছিল ওর বাবার কলিজার টুকরা। ওর বাবাই শোক সামাল দিতে পারে নাই। পরের বছর বাবা মারা যায়। সন্তানের শোক সামাল দেওয়ার আগে আমি আমার স্বামীকে হারিয়েছি। আমি আমার পরিবারের আর 2 সদস্য, আমার 2টা মেয়েকে নিয়ে
আমরা সেই শোকগুলো ধারণ করে চলছি দিনের পর দিন। 5ই আগস্টের পর ছাত্র জনতার আন্দোলনে আমরা যে একটা বাক স্বাধীনতা পেলাম, সেই সাহসী হয়ে আজ রেহানের হত্যার বিরুদ্ধে একটা মামলা দায়ের করার সাহস পেয়েছি। এর মধ্যে হয়তো আমি জানি না মামলাটা আমি আমার জীবদ্দশায় আমি এটা চালিয়ে যেতে চাইব এবং আমি আশা করব প্রশাসন এবং সবাই আমাকে এ ব্যাপারে হেল্প করবেন। আমি যেন মামলায় সঠিক বিচার চাই।